তো আমরা লাস্ট যে ক্লাসটা করছিলাম সেটা হাউ টু রাইট এ গুড ম্যানুস্ক্রিপ্ট। কেউ একটা ভালো ম্যানুস্ক্রিপ্ট লিখতে পারে। অ্যাকচুয়ালি ওইটা ছিল যে আর্টিকেলের বিভিন্ন পার্টস। একটা আর্টিকেল কি কি পার্টস থাকে একটা আর্টিকেলের সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। তো ওটা আমরা আরেকটু দেখি যে ওই বিষয়ে হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে। ক্লাসটা একটু এলোমেলো হয়েছিল। তো ওটা আবার স্টার্ট করতেছি। তো আমরা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। তো ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে তো আপনারা তো অনেকেই ওটা, জমা দিচ্ছেন। ইন্ট্রোডাকশন যে আমরা অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম, তো অনেকেই পাঠাইছেন, কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে একটা ইমেইল পাঠানোর আগে কিছু কিছু ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি মেনটেন করতে হয়। উম, যেমন আপনার শুধু নাম দিয়ে একটা মেইল করছেন, তো আপনার ইনস্টিটিউশন, দেন আপনার হচ্ছে আপ- আপনার ডিটেইলস সেটা তো দেওয়া উচিত ছিল, কারণ আমি আপনাকে কিভাবে চিনবো? বা আমি যখন মার্কিংটা করব, আমি যখন এটা আপনাদের সাথে শেয়ার করবো যে কারা কারা কিরকম, যেমন এটা একটা স্টার থাকবে। স্টার বলতে তো স্টার বলতে যে আপনার আপনার আসলে ইন্ট্রোডাকশনটা কিরকম হচ্ছে তার বেসিসে আমরা 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার, তো এটা আমরা প্রোভাইড করবো আপনাদের। এটা কিন্তু একটা দুঃখজনক বিষয় যে আপনি আসলে আপনার ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করেন না। একটা ইমেইলের কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার প্রথমেই যাকে ইমেল করতেছেন তার হয় পুরো নাম দিতে হবে, অথবা আপনি তাকে লাস্ট নেম সেটা আপনি লিখতে পারেন, ডিয়ার অমক বা ডিয়ার এক্স, ডিয়ার ওয়াই, ডিয়ার জেড। দেন আপনি কি বিষয়ে যে মেইলটা করছেন ওটা থাকলে একটু ভালো, যে আপনার আপনি ইন্ট্রোডাকশনটা কিসের উপর করা। আপনি চাইলে আপনার যে এটা ছিল যে টার্মিনোলজি বলতে আপনার যে আর্টিকেলটা ছিল, অথবা আপনার যে ফিল্ডটা ছিল সেই ফিল্ডের একটু ডেসক্রিপশন আপনি দিতে পারেন। দেন আপনার হচ্ছে পরবর্তীতে বেস্ট সিনসারলি দিয়ে আপনি হচ্ছে আপনার ডিটেলসটা দিয়ে দিলেন, আপনার নাম, আপনার প্রতিষ্ঠান, ডিপার্টমেন্ট, আপনার ইউনিভার্সিটি, চাইলে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। ইমেল না দিলে হবে যদি ইমেল করছেন আমাকে। বাট এই এতটুকু 3টা জিনিস লাগবে। অনেকে অনেকে দিছে এটা, বাট অনেকে দেয় না। এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস না দেওয়া। যাই হোক, আমরা শুরু করি যে একটা ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট তো আমরা কি বলছিলাম আমি গতকাল, যে ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে গত ক্লাসে ম্যানুস্ক্রিপ্ট ফর্মাল একটা রিটেন ডকুমেন্টস। সেই ডকুমেন্টসটা হবে কিসের বেসিসে? আপনি যে রিসার্চটা করছেন সেই রিসার্চের ফাইন্ডিং, সেই রিসার্চের অ্যানালাইসিস, সেই রিসার্চের কনক্লুশন এবং তার মেথড, ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আহ, একটা স্ট্রাকচার্ড ডকুমেন্ট, একটা রিটেন ডকুমেন্ট। সেটা হতে পারে কম্পিউটারাইজড, অবশ্যই কম্পিউটারাইজড, এখন তো হাতের লেখা কোনো কিছু নেয় না। একটা কম্পিউটারাইজড রিটেন ডকুমেন্টস। এই রিটেন ডকুমেন্টসটাকে আমরা ম্যানুস্ক্রিপ্ট। এটা কেন করেন? ম্যানুস্ক্রিপ্ট আমরা করি এই কারণে যে আমরা চাই যে আমার ম্যানুস্ক্রিপ্ট, আমি যে রিসার্চটা করছি সেটাকে রিকগনিশন পায়, রিকগনিশন পাক। রিকগনিশন আপনি কিভাবে পাবেন? আপনার এই যে রিটেন ম্যানুস্ক্রিপ্ট, এটা অবশ্যই আপনি একটা পিয়ার রিভিউড জার্নাল আপনাকে এটা সাবমিট করতে হবে। যখন আপনি সাবমিট করবেন তখনই কিন্তু আপনার হচ্ছে কি, এই যে ওভারঅল এই যে আপনার সাবমিশন পর্যন্ত, একটা পিয়ার রিভিউড জার্নাল সাবমিশন পর্যন্ত আমরা যে ওয়েল অর্গানাইজড একটা ফর্মাল রিটেন ডকুমেন্টস আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট। আশা করি এটা বুঝতে পারছেন। তো ম্যানুস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে? আমি যে একটা ম্যানুস্ক্রিপ্ট লিখবো সেটা আসলে কি কি ক্রাইটেরিয়া থাকবে, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, এবং তার ইম্পর্টেন্সটা। একটা ম্যানুস্ক্রিপ্টটাকে একদম খুব ওয়েল অর্গানাইজড হতে হবে, এবং সেটা অবশ্যই প্লাগারিজম ফ্রি হবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা বিভিন্ন এআই টুলস আছে, অবশ্যই এটা ফ্রি হতে হবে এবং 0% হতে হবে। আপনার ম্যানুস্ক্রিপ্টে যদি কোনো রকম যদি পার্সেন্টেজ, সেটা 1 হোক, 2 হোক, 3 হোক, যে এরকম পার্সেন্টেজ এআই থাকে, সেটা আনএক্সেপ্টেবল।
অবশ্যই আনএক্সেপ্টেবল। তো আপনাকে অবশ্যই 0% আপনি যেটা দিয়ে ম্যানুস্ক্রিপ্ট আপনি লেখেন না কেন। অনেকে দেখলাম চ্যাট জিপিটি থেকে আপনি করে দিচ্ছেন। তো এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। ম্যানুস্ক্রিপ্টকে অবশ্যই আপনাকে হচ্ছে কি এআই ফ্রি হতে হবে। তো এখন যারা আপনারা এআই দিয়ে পাঠাই দিচ্ছেন ইন্ট্রোডাকশন, এটা আমি মনে করি না একটা বুদ্ধিমানের কাজ। তো আপনি আস্তে আস্তে করেন, একটু একটু লেখেন, আপনি এক পৃষ্ঠা দেন, বাট নিজে এআই দিয়ে লেখেন, বাট এটা আপনি আবার চেক করেন যে এটা আসলে এআই আছে কিনা। এটা আপনি হিউম্যানাইজ, আপনি কিছুটা ম্যানুয়ালি সেটাকে প্যারাফ্রেজ করে নিতে পারেন এবং সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করে নেন। করে নিয়ে মানে আপনার উচিত ছিল যে এটা আসলে এআই ফ্রি টেক্সটে আমাকে পাঠানো। ওকে, অবশ্যই এটা করবেন এখন থেকে। এবং এটা একটা কনসাইজ হতে হবে। আপনি এমন একটা রিসার্চ করলেন যে আপনি 10-20 হাজার ওয়ার্ডে একটা আর্টিকেল লিখে ফেললেন, একটা ম্যানুস্ক্রিপ্ট লিখে ফেললেন, সেটা তো অবশ্যই বুদ্ধিমানের কাজ না। তো অবশ্যই এটা কনসাইজ আপনাকে আগে থেকে একটা যে আপনার যে কাজ আপনি জানেন যে আপনি কি টাইপের কাজ করতেছেন। তো এই কাজের উপর বেসিস করে আপনাকে হচ্ছে আগে থেকে জার্নাল চুজ করে রাখতে হবে যে আমি আমার কাজ এরকম, তাহলে আমি এই টেলর ফ্রান্সিস অথবা এলসিবিআর অথবা হচ্ছে আমাদের ফ্রন্টিয়ার্স অথবা আমাদের স্পেঞ্জার, স্পেঞ্জার এই জার্নাল গুলা এই পাবলিশার আমি এই এই পার্টিকুলার জার্নালটাতে আমি সাবমিট করবো। এবার ওই জার্নালের বিভিন্ন ক্রাইটেরিয়া, ডিফারেন্স টাইপস অফ তাদের কন্ডিশন, সেগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। পড়ে আপনার হচ্ছে আপনার আর্টিকেলটাকে সাজাইতে হবে, আপনার ম্যানুস্ক্রিপ্টটাকে সাজাইতে হবে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গেল। এখন যদি আমরা বলি ইম্পর্টেন্স, তো অবশ্যই এটা একটা ইনিশিয়াল ইমপ্রেশন তৈরি করতে হবে। আপনি ম্যানুস্ক্রিপ্টটা এমন ভাবে লিখতে হবে, এমন ভাবে অর্গানাইজ করতে হবে, আপনার টেবিল আপনার ফিগার এমন ভাবে থাকতে হবে যেন আপনার ম্যানুস্ক্রিপ্ট দেখেই যেন এডিটর, এডিটর প্রত্যেকটা, এটা আমরা আজকে কথা বলবো যে একটা এডিটরের কাজ কি অ্যাকচুয়ালি, এডিটর কি করবে। এডিটর আসলে প্রথমেই তার টেকনিক্যাল রিভিউ করে, টেকনিক্যাল রিভিউর সময় যেন আপনি ম্যানুস্ক্রিপ্টটা দেখে ইমপ্রেসড হয়ে যায়। তাহলে আপনার ম্যানুস্ক্রিপ্ট এমন হতে হবে যেন এটা একটা পাওয়ারফুল ইনিশিয়াল ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলে। অবশ্যই আপনাকে এভাবেই অর্গানাইজ করতে হবে একটা ম্যানুস্ক্রিপ্টকে। সেকেন্ড হচ্ছে আপনার ম্যানুস্ক্রিপ্ট এরকম হবে যেন আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা যাতে ক্লিয়ার একটা মেসেজ যেন সে প্রোভাইড করে আপনার রিভিউয়ারকে, এডিটর অথবা আপনার অথর যারা থাকবে, এডিটর যারা থাকবে তাদেরকে। এই জন্য আমাদের টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। টাইটেলটা এমন ভাবে অর্গানাইজ করতে হবে, এমন ভাবে লিখতে হবে টাইটেলটা যেন ওই টাইটেলের মধ্যে যে আপনি কি কাজ করছেন টাইটেলে যেন সেটা ক্যারি করে যে আপনি কি কাজ করছেন। এই কাজটাকে যেন একটা সংক্ষেপে এটা আপনার একটা ডেপিক্ট করে, মানে চিত্রাঙ্ক, মানে এটা আপনার সরবরাহ করে যে আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি। সেকেন্ড হচ্ছে জানাল আপনার সায়েন্টিফিক ক্রেডিবিলিটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি এমন একটা কাজ করছেন। ধরেন আমি যদি আপনাকে বলি যে এখানে যারা লাইফ সায়েন্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে, যে আপনি এমন একটা কাজ করলেন যে আপনি শুধু ভোলাটাইল কম্পাউন্ড গুলা নিয়ে আপনি হচ্ছে এর জন্য আপনি জিসিএমএস করলেন। তো এডিটর আপনাকে কোশ্চেন করতেই পারে যে এলসিএমএস কেন করলেন না, আপনি নন ভোলাটাইল কেন দেখলেন না, এটা কোশ্চেন করতে পারে না। আর দেন বলো যে আপনি জিসিএমএস এলসিএমএস করছেন, কম্পাউন্ড আইডেন্টিফিকেশন করছেন, এফটিআর আপনি কেন করলেন, এফটিআর তো করা উচিত ছিল। তো আপনার এর মধ্যে কি টাইপের আপনার ফাংশনাল গ্রুপ আছে এটা তো দেখা উচিত ছিল আপনার, এটা কোশ্চেন করতে পারে। তো আমাদের কাজটা আমি যে একটা রিসার্চ করব, রিসার্চের আগে যে আমার যে মেথডটা কিরকম হবে, আমি আসলে কিসের উপর কি করতে যাচ্ছি, এটা খুবই কনসাইজ এবং ক্লিয়ার হতে হবে। এবং এটাকে বলে সায়েন্টিফিক ক্রেডিবিলিটি, অর্থাৎ প্রত্যেক এমন ভাবে আগাইতে হবে আপনাকে যেন আপনার সায়েন্টিফিক ক্রেডিবিলিটি বজায় থাকে যে আপনি এফটিআই করলেন, দেন আপনি জিসিএমএস করলেন, দেন আপনি এলসিএমএস করলেন, এলসিএমএস এর পর দেন আপনি কম্পাউন্ড আইসোলেশন করে আপনি কি করলেন, এনএমআর করলেন। তাহলে এটা একটা বিষয় যে আপনার অর্গানাইজার সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে। আর সেকেন্ড, যত বেশি ক্রেডিবিলিটি বাড়বে তত বেশি আপনি গ্রেটার রিকগনিশন পাবেন। এবং একটা ভালো ম্যানুস্ক্রিপ্ট জার্নাল অ্যাকসেপ্টেন্স রেটটাকে অনেক বাড়ায় দেয়। তো এটা হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্টের একটা বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে আমরা বলছিলাম যে রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে আহ, কি কি টাইপের হতে পারে, আমরা বলছি অনেক টাইপের হতে পারে, বাট আমি তিনটা এখানে লিখছি। তো অরিজিনাল রিসার্চ পেপার যেটা আমরা করি, ল্যাব বেসড রিসার্চ পেপার, দেন রিভিউ পেপার হতে পারে, কেস স্টাডি আর কেস স্টাডি যারা সোশ্যাল সায়েন্স আছে, হিউম্যানিটিস, বিভিন্ন সাবজেক্টে যারা আছে তারা কিন্তু কেস সিরিজ প্রচুর এই এটা করে তারা, তারপর এটা নিয়ে প্রচুর গবেষণা করে। সেকেন্ড হচ্ছে আমাদের যারা ডাক্তার, যারা ধরেন ফরেন্সিকে আছে, তারা কিন্তু প্রচুর কেস স্টাডি কেস সিরিজ নিয়ে তারা লেখালেখি করে, ঠিক আছে, কারণ তাদের এটা ফরেন্সিকে যারা থাকে এদের প্রচুর এরকম কেস আসে। তো আমরা যদি বলি যে এছাড়া অনেক আছে আমাদের আহ, আপনাদের হচ্ছে শর্ট ম্যানেজ, আমাদের শর্ট আর্টিকেল থাকে, বিভিন্ন স্পেশাল এডিশন থাকে,
বিভিন্ন টাইপের আমাদের ম্যানুস্ক্রিপ্ট রিসার্চ পেপার থাকে, তো ওইটা আসলে 1 সপ্তাহ লাগবে। কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট আছে যেগুলো স্পেশাল ইস্যু, সেটা 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়, পাবলিকেশন হয়ে যায়। তো আমরা যেটা পড়ছি, আমরা যেটা করি বাংলাদেশে যেটা বেশি হয়, তো অরিজিনাল রিসার্চ পেপার হয়, রিভিউ আর্টিকেল, এই দুইটাই সবচেয়ে বেশি হয় আমাদের দেশে। তো অরিজিনাল রিসার্চ পেপার তো আমরা কথা বলছি যে আমাদের রিসার্চ, আমরা যে ল্যাব বেসড রিসার্চ পেপার করি বা আমরা যে সার্ভে বেসড রিসার্চ করি, এটাকে আমরা কি বলি, অরিজিনাল রিসার্চ পেপার বলি। আর একটা হচ্ছে রিভিউ পেপার। রিভিউ হচ্ছে অনেকগুলা, ধরেন আপনি 100 থেকে 200টা রিভিউ আপনি পেপার ডাউনলোড করলেন, সেই রিভিউ পেপার বিভিন্ন ফাইন্ডিংস গুলাকে নিয়ে আপনি একটা পেপার ক্রিয়েট করলেন। পেপার বলতে আপনি নিজে একটা ফাইন্ডিংস গুলা নিয়ে আপনার ওই ওই যে যে জার্নালগুলো পাবলিশড অলরেডি হয়ে গেছে, সেই পেপারগুলো ডাউনলোড করে দিয়ে আপনি একটা ওই তার ইনফরমেশনে যে আপনি পেপারটা তৈরি করেন, সেটা কোনো রিভিউ পেপার। রিভিউ হয় টু টাইপস, একটা হচ্ছে মেটা অ্যানালাইসিস আর একটা সিস্টেমেটিক রিভিউ। মেটা অ্যানালাইসিস হচ্ছে আপনি শুধু রেজাল্টটা নেবেন, যে আপনার ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনি কি করছেন, আপনি রিসার্চ করলেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে, ওকে। তো আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? ওকে, আমার কথা কি আসলে আপনার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একজন লিখছে যে কথা কেটে কেটে জি আসছে। ভাইয়া শোনা যাচ্ছে। ওকে। ওকে, যার হচ্ছে একটু প্রবলেম, আপনি আবার কাইন্ডলি জি ভাই কেটে শোনা যাচ্ছে। পুনরায় জয়েন করেন। ওকে, যাই হোক, আপনার এই ক্লাসটা রিপিট করা হচ্ছে এই কারণে যে অনেকেই আসলে ছিলেন না ক্লাসে, সেখানে অনেকে বুঝতে পারে না, এই কারণে আমি হচ্ছে এটা রিপিট করতেছি। তো মেটা অ্যানালাইসিস এবং সিস্টেমেটিক রিভিউ, তো মেটা অ্যানালাইসিস হচ্ছে আপনার তাদের শুধু রেজাল্ট নিয়ে, আপনার ব্রেস্ট ক্যান্সার নিয়ে করছেন, যেমন ব্রেস্ট ইপিডেমোলজি আপনি করতে পারেন, অথবা আপনি ধরেন ফুড, এটা হচ্ছে আপনার ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে করলেন, অথবা আপনি হচ্ছে দেন পোভার্টি নিয়ে করলেন, যে আমাদের দেশে, যে এশিয়া মহাদেশে যে কি টাইপের পোভার্টির রেটটা কিরকম। তো আপনার পোভার্টি নিয়ে প্রিভিয়াস যত আর্টিকেল পাবলিশড হয়েছে, আপনি সেগুলোকে ডাউনলোড করলেন এশিয়ান কান্ট্রি গুলো নিয়ে, ওই ওই তার রেজাল্ট গুলা নিয়ে নিন, যে যে 23 সালে কিরকম ছিল, 23 সালে কেন পোভার্টিটা আসছে, 24 সালে কেন পোভার্টিটা আসছে, 25 সালে তার কি কি ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলা আপনি আইডেন্টিফিকেশন, ওই সবগুলোই রেজাল্ট নিয়ে আপনি একটা পেপার তৈরি করলেন, সেটাকে আমরা মেটা অ্যানালাইসিস বলবো, ঠিক আছে। আর একটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ, অর্থাৎ আপনি এখান থেকে 500 বা 2000 আপনার আর্টিকেল ডাউনলোড দিলেন, সেখান থেকে স্ক্রিনিং করলেন, কি 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 উপায় আপনি স্ক্রিনিং করছেন, স্ক্রিনিং করে প্রত্যেকটা সিস্টেমেটিক মেথড আপনি লিখে দিলেন। এটা কোন সিস্টেমেটিক রিভিউ, অর্থাৎ কি কি সিস্টেমে আপনি রিভিউটা লিখছেন, এইরকম টাইপের একটা মেথড সেখানে থাকে, এটাকে আমরা বলি সিস্টেমেটিক রিভিউ। তো একটা পার্টস অফ এ গুড ম্যানুস্ক্রিপ্ট, একটা ম্যানুস্ক্রিপ্টের, একটা গুড ম্যানুস্ক্রিপ্টে কি কি পার্ট থাকতে পারে। তো সেটা হচ্ছে আচ্ছা, এটা দেখা যাচ্ছে। প্রথমেই যেটা থাকে, আচ্ছা এটা আমরা একটু কেটে দিই, ফিগার, ফিগার অ্যান্ড টেবল। আমরা তো দেখেন, আমাদের আসলে কি কি একটা গুড ম্যানুস্ক্রিপ্টের কি কি পার্ট থাকতে পারে। আমাদের একটা কনসাইজ একটা একটা টাইটেল থাকবে, এবং সেটা খুবই সুন্দর হতে হবে, খুবই অ্যাট্রাকটিভ হতে হবে। আমি যে পেপারটা লিখছি, সেই পেপারের সবকিছু, আমি যে রিসার্চটা করছি, সেই রিসার্চের প্রত্যেকটা বিষয় যেন আমার টাইটেলের মধ্যে কি করে আর রিফ্লেক্ট করে, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট একটা কনসাইজ অ্যাবস্ট্রাক্ট হতে হবে, এটা 150 থেকে 400 ওয়ার্ডের মধ্যে। এটা ভ্যারি করে বিভিন্ন জার্নাল বা বিভিন্ন পাবলিশার, এই পাবলিশার বিভিন্ন জার্নালের ক্রাইটেরিয়া থাকে, যে আমার এখানে 250 ওয়ার্ডের দিতে হবে, কোনো কোনো জার্নাল চায় 300 ওয়ার্ডের হতে হবে, কোনো কোনো জার্নাল চায় যে 350 ওয়ার্ডে হোক, কোনো কোনো জার্নাল চায় 200 ওয়ার্ডের নিচে হোক, এরকম। তো আপনার যে আগেই বলছিলাম যে আপনার একটা পেপার ম্যানুস্ক্রিপ্ট লেখার আগে আপনাকে অবশ্যই জার্নালটাকে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন জার্নাল আসলে দিতে যাচ্ছেন, তাহলে আপনার পেপারটা খুব সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন। তো অ্যাবস্ট্রাক্ট ইনক্লুডিং কিওয়ার্ড, এবং কিওয়ার্ডস হচ্ছে 3 থেকে 5টা, কেউ বেশিও রাখতে পারে। মিনিমাম 3 থেকে 5টা কিওয়ার্ড রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি 5টা রাখবেন কেউ। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, প্রায় এটা হচ্ছে আপনার 500 থেকে 900 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের মধ্যে একটা ইন্ট্রোডাকশন, মানে 500 থেকে 800 ওয়ার্ডের মধ্যে হলে আমাদের জন্য ইন্ট্রোডাকশনটা খুবই ভালো। আপনার ট্রাই করবেন যে 800 বা 900 ওয়ার্ডের মধ্যে এটাকে লিমিট করে রাখার জন্য। ইন্ট্রোডাকশন, সেগুলো ম্যাটেরিয়ালস এন্ড মেথড, যে আপনার যে কেমিক্যাল থেকে শুরু করে, অথবা আপনি একটা
সার্ভে কন্ডাক্ট করছেন, সেই সার্ভের জন্য আপনার একদম ইনিশিয়াল স্টেপ থেকে শুরু করে এই যে আপনার লাস্ট কাজ পর্যন্ত, আপনার যে ডাটা অ্যানালাইসিস পর্যন্ত, আপনার এই প্রত্যেকটা বিষয় আপনার মেথডস এবং মেথডের মধ্যে ইনক্লুড রাখতে হবে। কেউ যদি আপনার সায়েন্স থেকে করে, যে আমরা যেটা করি, যে আমাদের কেমিক্যাল প্রথমে কালেক্ট করি, আমরা বিভিন্ন প্রথমে প্ল্যান্ট কালেক্ট করি, এই প্ল্যান্ট কিভাবে কালেক্ট করলাম, কেমিক্যাল কোথা থেকে কালেক্ট করলাম, এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ডাটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পর্যন্ত আমাদের সবকিছু মেথডের মধ্যে ইনক্লুড রাখতে হয়, এবং এটা খুব কনসাইজ ওয়েতে, খুব কনসাইজ মানে খুবই কনসাইজ ওয়েতে আমাদের রাখতে হবে সেটা। এবং ফিগার এন্ড টেবল, এটা হচ্ছে আপনার, এটা আমি লিখলাম, এটা ডাবল হয়ে গেছিল তো এই কারণে দিলাম, যে ফিগার এবং টেবল খুব কনসাইজ। যে ফিগার এবং টেবলটা কোথায় অ্যাড করি আমরা, অ্যাড করি হচ্ছে আমাদের রেজাল্ট সেকশন। ওকে, আর দেন হচ্ছে আপনার সুন্দর একটা রেজাল্ট এবং ডিসকাশন। রেজাল্ট হচ্ছে আপনি কি কি ফাইন্ডিং পাইছেন, আপনি রিসার্চ করছেন, আপনি একটা সার্ভে করলেন, আপনি একটা রিসার্চ ল্যাব বেসড টাইপের রিসার্চ করলেন, সেইখান থেকে কি আপনার হচ্ছে রেজাল্ট পেলেন। যেমন আমি যদি বলি যে আপনার হচ্ছে পার্কিনসন এবং অ্যালঝেইমার, এই যে আপনার আপনার বাসা যদি জয়পুরহাট হয়, আপনার বাসা যদি রংপুর হয়, ওই এরিয়াতে একটা পার্টিকুলার কয়েকটা ভিলেজের নিয়ে আপনি হচ্ছে কি করলেন, যে এই পেশেন্টের মধ্যে অ্যালঝেইমার এবং হচ্ছে পার্কিনসন ডিজিজ অর্থাৎ নিউরো ডিজেনারেটিভ ডিজিজের হার কিরকম আপনি দেখতে যাচ্ছেন। কিভাবে দেখবেন, আপনি প্রথমে একটা কোশ্চেনিয়ার তৈরি করবেন, তার বিভিন্ন বৈশিষ্ট্য, যে অ্যালঝেইমার ডিজিজের বৈশিষ্ট্য কি কি ক্রাইটেরিয়া থাকলে আমি বুঝবো তার মধ্যে অ্যালঝেইমার ডিজিজ হয়, সেই ডিজিজ, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনি একটা কোশ্চেনিয়ার তৈরি করলেন। একটা সেই ফর্মগুলো নিয়ে মানুষের কাছে গেলেন, গিয়ে আপনি টিক দিয়ে নিয়ে আসলেন। এসে আপনার তখন আপনি যখন ডাটা অ্যানালিসিস করবেন, যে এই ক্রাইটেরিয়া, এই সিম্পটমস গুলা এই ব্যক্তির মধ্যে আছে, তো ওই বেসিসে আপনি কি করবেন, একটা রেজাল্ট, আপনি একটা গ্রাফ, আপনি একটা পাই চার্ট, আপনি একটা গ্রাফ তৈরি করবেন, আপনি একটা তো এই যে গ্রাফ গুলো তৈরি করলেন, এর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু রেজাল্ট খুব সহজে আপনি ডিসকাশন করতে পারবেন। তো এই রেজাল্ট গুলো আপনি ডিসকাস করতে পারবেন, এবং তারপরে রেজাল্টের উপর বেসিস করে আপনার সুন্দর একটা ডিসকাশন হবে। ডিসকাশনটা কিভাবে হয়, আপনার যে আমি বললাম যে প্রিভিয়াস যে আপনার রিভিউ, লিটারেচার রিভিউ, আপনাকে প্রচুর লিটারেচার রিভিউ করতে হবে। তো আপনার হচ্ছে এটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। তো আপনাকে বিভিন্ন আর্টিকেল ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে 11টা আর্টিকেল আপনার কাজের সাথে মিল, এরকম আরো ডাউনলোড করে ওই পেপারের সাথে, ওই পেপার গুলোর ফাইন্ডিং এর সাথে আপনার ফাইন্ডিং কতটুকু মিল কতটুকু অমিল, এর উপর ডিপেন্ড করে কম্পারিজন, একটা কম্পারিজন একটা স্টাডি হবে, সেটাকে আমরা বলি ডিসকাশন। এখানে প্রিভিয়াস অথরের সাথে আপনার রিসার্চের একটা কম্পারিজন হবে, এই কম্পারিজনটাকে আমরা বলি ডিসকাশন। আর দেন আমরা কনক্লুশন নেব। কনক্লুশনটা খুবই কনসাইজ, এটা হচ্ছে 5 থেকে 7টা সেন্টেন্সের মধ্যে হতে হবে, এবং এখানে থাকবে ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, ফিউচারে আপনি কি কাজ করতে পারেন, এবং আপনার ফাইন্ডিং, এই দুটার মিল বন্ধন কনক্লুশনে থাকতে হবে। আর দেন আপনি ফিগার লিজেন্ড দিতে পারেন, আপনি অ্যাকনলেজমেন্ট, আপনি কারা কারা কাজ করছেন, কোন কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, সহযোগিতা আপনি কাজটা কন্ডাক্ট করছেন, আপনার সাথে কারা কারা সহযোগিতা করছে, কোন কোন অর্গানাইজেশন, এনজিও এগুলো ছিল, তাদের আপনার অ্যাকনলেজমেন্ট দিতে হবে, তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তারপর রেফারেন্স, ডিক্লারেশন, বিভিন্ন জিনিস থাকে। তো এটা হচ্ছে আমাদের একটা রোড ম্যাপ, পার্টস অফ এ গুড ম্যানুস্ক্রিপ্ট, একটা রোড ম্যাপ। আপনি এরকম একটা রোড ম্যাপের মধ্যে আপনার আর্টিকেলটাকে সাজাইতে হবে। সেকেন্ড হচ্ছে যে একটা রিসার্চ আর্টিকেলের আসলে ম্যানুস্ক্রিপ্টের কি কি পার্ট থাকে। প্রথমে যেটাকে আমরা বলি টাইটেল পেজ, তারপরে পরের পোর্শনটাকে আমরা মেইন ম্যানুস্ক্রিপ্ট পেজ। তো টাইটেল পেজের মধ্যে থাকে আর্টিকেল টাইটেল, এটা উইথিন 20 ওয়ার্ডস এর মধ্যে হতে হবে। কত ওয়ার্ডের মধ্যে? 20 ওয়ার্ডস। এটা বেশি হইলেও হতে পারে, বাট 20 ওয়ার্ডস এর মধ্যে রাখা বুদ্ধিমানের কাজ। তো আপনারা যাবেন, চেষ্টা করবেন যে 20 ওয়ার্ডস এর মধ্যে যেন আপনার টাইটেল পেজটা হয়। তো তার টাইটেলের নিচে থাকবে সেটা হচ্ছে আপনার অথর নেমস, কারা কারা আপনার সাথে রিসার্চ কন্ডাক্ট করছে, তাদের অ্যাফিলিয়েশন গুলো থাকবে, তাদের এই অ্যাফিলিয়েশনের সাথে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আদার্স অন্য কিছু দেওয়ার দরকার নাই। আর আপনার করেসপন্ডিং অথর, কার আন্ডারে থেকে, কার সুপারভিশন থেকে আপনি কাজটা কন্ডাক্ট করছেন, আপনি রিসার্চটা কন্ডাক্ট করছেন, তো তাকে আমরা বলি সুপারভাইজার। এই সুপারভাইজারকে আমরা বলি করেসপন্ডিং অথর, মানে কাজটা তার আন্ডারে থেকে পরিচালিত হয়েছে, এবং সে এটা হচ্ছে কি একদম অথেন্টিক একজন মালিক। তো তার কি কি অ্যাড করতে হবে, আপনার ইমেল অ্যাড করবেন, কন্ট্রাক্ট চালিয়ে দিতে পারেন, এন্ড ফ্যাক্স নট অ্যাভেলেবল, দরকার নেই facts। এবং আপনার পেপারে একটা রানিং টাইটেল থাকবে, এটা 5 ওয়ার্ডস, অর্থাৎ আপনি 20 ওয়ার্ডস একটা লিখছেন, 20 ওয়ার্ডস এর আপনার হচ্ছে একটা আর্টিকেল টাইটেল লিখলেন, এই টাইটেলটাকে 5 ওয়ার্ডস এর মধ্যে নিয়ে আসবেন, কনসাইজ করে। এটাও বিভিন্ন জার্নালের ক্রাইটেরিয়া থাকে,
বিভিন্ন জার্নালের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে রানিং টাইটেল একটা দিতে হয়। হ্যাঁ, তো এটা সব জার্নাল চায় না, বাট অনেক অনেক জার্নাল আছে রানিং টাইটেল, যেমন আপনার পলসন, ওরা একটা রানিং টাইটেল চায়। ফ্রন্টিয়ার্স আমি একবার সাবমিট করছিলাম মেবি, তো রানিং টাইটেল চাইছিল ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজিতে আমি যখন সাবমিট করি। তো ওই বিভিন্ন সবাই চায় না, কিছু কিছু জার্নাল আছে তারা এই জিনিসটা চায়। তো এটা নিয়ে আপনার হেডেক হওয়ার দরকার নাই। সেকেন্ড হচ্ছে টাইটেল পেজটা অ্যাকচুয়ালি কিরকম হবে। টাইটেল পেজ, এইখানে আপনার যে মেইন যে আর্টিকেল টাইটেল সেটা থাকতে হবে। যেমন আমাদের যে পেপারটা ছিল, তো আমরা এখানে ইন ভিভো টেস্ট করছিলাম, আমরা সেখানে ইন ভিট্রো টেস্ট করছি, আমরা সেখানে ইন সিলিকো মানে ড্রাগ ডিজাইনের কাজ করছি। তাহলে দেখেন আমাদের এই পেপারটাতে আমরা কি লিখছি, যে এক্সপ্লোরিং দ্য থেরাপিউটিক পটেনশিয়াল অফ জেনোডার্মা লুসিডাম ইউজিং ইন ভিট্রো ইন ভিভো এন্ড ইন সিলিকো মডেলস। অর্থাৎ আমার টাইটেলটা এরকম হচ্ছে যেন আমি যে কি কি কাজ করছি প্রত্যেকটা রিফ্লেকশন এখানে হয়েছে। যেমন ইন ভিট্রো মানে কি, ইন ভিট্রো হচ্ছে আমি ল্যাবে যে কাজগুলো করি। এটা হচ্ছে আপনার আহ, কি কি টাইপের হতে পারে, আমি যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট টেস্ট হতে পারে, ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং টেস্ট হতে পারে, আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল টেস্ট হতে পারে, অথবা আপনার সাইটোটক্সিসিটি টেস্ট হতে পারে। এগুলো সবই ইন ভিট্রোর আন্ডারে। ইন ভিভো কি হতে পারে, আপনার অ্যান্টিডাইরিয়াল হতে পারে, অ্যানালজেসিক হতে পারে, অ্যান্টি ইনফ্লামেটরি হতে পারে, এটা হতে পারে হচ্ছে আপনার অ্যান্টিএমেটিক হতে পারে, আদার্স বিভিন্ন টাইপের। যে আমরা মাইস মডেলে যে আমরা টেস্ট করি, বা আমরা মাইস নিয়ে বেশি করি, আমাদের গিনিপিগ মডেলে যত সম্ভব না। আমাদের অনেকে অনেকে হচ্ছে আপনার ফগ নিয়ে করে, ব্যাং নিয়ে করতে পারে, অনেকে চিক নিয়ে করে, মুরগির বাচ্চা নিয়ে করে। এইগুলোকে বলে ইন ভিভো মডেল। অ্যান্ড ইন সিলিকো মডেল, ইন সিলিকো হচ্ছে ডার্ক ডিজাইন, আমরা কম্পিউটারাইজড যে কাজগুলো করি আমরা, এটাকে আমরা ইন সিলিকো। প্রত্যেকটা কিন্তু আমাদের রিফ্লেকশন সেখানে হয়েছে, এটা টাইটেল। টাইটেল পেজে আরো কি কি আছে, যেমন কারা কারা এখানে আছে, আমাদের যে কারা কারা অথর ছিল তারা সবাই এখানে আছে। আর then তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ভার্সিটি, যেমন আমরা কোন ইউনিভার্সিটির, প্রত্যেক ইমেল অ্যাড্রেস কিন্তু এই জায়গাতে দেওয়া আছে। আর করেসপন্ডিং এর সাথে আমাদের তার করেসপন্ডিং ইমেলটা দিয়ে দিছি আমরা। তো আমার হানি টাইটেল আমাদের এটা লাগে না, এখন আমরা দিই না। তো চাইলে এখানে যেমন থেরাপিউটিক পটেনশিয়াল অফ জেনোডার্মা লুসিডাম এইভাবে দিতে পারেন, পাসওয়ার্ডের একটা আমি দিয়ে দিতে পারতাম, বা ওদের একটা লিমিট থাকে যে আপনি এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এত সেন্টেন্স, আপনার এত ক্যারেক্টার দেওয়া থাকে অ্যাকচুয়ালি। ক্যারেক্টার মানে এক একটা ওয়ার্ড, যেমন এম একটা ওয়ার্ড, ই একটা ওয়ার্ড, এরকম একটা ক্যারেক্টার আমরা বলি। তো আশা করি এটা বুঝতে পারছেন। সেকেন্ড হচ্ছে এই যে আমাদের আরেকটা একটা মখলেসুর রহমান স্যার, স্টেট ইউনিভার্সিটি। তো এই যে সাইড দেখেন, এটা কিন্তু এটা হচ্ছে আমাদের কি, এটা টাইটেল, এটা হচ্ছে আমাদের তার নাম, এবং এটা হচ্ছে তাদের অ্যাফিলিয়েশন। ওকে, আমরা যদি বলি অ্যাবস্ট্রাক্টটা কিরকম হতে পারে, অবশ্যই অ্যাবস্ট্রাক্টটা আমরা গতকাল কি বলছিলাম, যে অ্যাবস্ট্রাক্ট গত ক্লাসেই যেটা বলেছিলাম সেটা অ্যাবস্ট্রাক্টটা সামারি, আপনার ওভারঅল যে কাজটা করছেন সেটার সামারি কত ওয়ার্ডের, এটা জার্নালের উপর ডিপেন্ড করে হবে। জার্নাল বেসিসে আপনার অ্যাবস্ট্রাক্ট হবে, এটা হতে পারে 200 ওয়ার্ড, হতে পারে 250 ওয়ার্ড, হতে পারে 300, হতে পারে 350 ওয়ার্ড, 400 ওয়ার্ড। এর মধ্যে আপনার কি কি থাকবে, সেখানে ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি, অর্থাৎ আপনি কি নিয়ে কাজ করছেন এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আপনার কাজের মধ্যে। তার অবজেক্টিভ থাকতে হবে, অর্থাৎ আপনার এই রিসার্চটা কন্ডাক্ট করার অবজেক্টটা কি অ্যাকচুয়ালি, এটা থাকতে হবে। সেকেন্ড, মেথোডোলজি, কি কি মেথডে কাজ করছেন, খুব সামারাইজ করে আপনার মেথডটা দিতে হবে। ও রেজাল্ট, খুব সামারাইজ করে কি রেজাল্ট গুলো সেখানে আপনি ইনক্লুড সেখানে ইনক্লুড করবেন। অ্যান্ড কনক্লুশন আপনার এটা আসলে অ্যাকচুয়ালি এটার সিগনিফিকেন্সটা কি, এবং সিগনিফিকেন্স জাস্ট এখানে আসলে অ্যাবস্ট্রাক্ট আপনার ফিচারিস্টিক অ্যাপ্রোচ না দিলে হবে। আহ, তো চাইলে আপনি দিলে ভালো, দিতে যদি পারেন, যদি আপনার মনে করেন যে আপনি 200 ওয়ার্ডের মধ্যে 250 ওয়ার্ডের মধ্যে এটাকে আপনি লিখতে পারবেন, দিতে পারেন। না হলে আপনার আপনার জাস্ট আপনার সাম আপনার কি কি ফাইন্ডিংস সেটা আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন। ওকে, তো এখানে কিছুই থাকবে না, এখানে কোনো সাজেশন থাকবে না, এখানে রেফারেন্সিং হবে না, এখানে হবে না কোনো টেবিল ফিগার, কিচ্ছু হবে না। জাস্ট এটা একটা সামারি, আপনার ওভারঅল যে রিসার্চ পেপারটা লিখছেন সেই রিসার্চ পেপার একটা সামারিটা আপনার অ্যাবস্ট্রাক্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো একটা ভালো অ্যাবস্ট্রাক্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন? আপনার বিভিন্ন জার্নাল গুলা অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্সিং থাকে, ঠিক আছে? যেমন আপনার যদি বলেন মেডিসিন আনলকড, একটা এলসিআর একটা জার্নাল আছে, তারা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্সিং জার্নাল, তারা কেন অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্সিং জার্নাল, এটা আমরা আসবো ইন্ডেক্সিং নিয়ে যখন আমরা পড়বো।
তো এটা দেখেন আমার যে পেপারটা ছিল এই পেপারটাতে কিন্তু অ্যাবস্ট্রাক্ট প্রত্যেকটা পোর্শন কিন্তু আছে এখানে দেখেন প্রত্যেকটা পোর্শন যে এভাবে ইন্ডিভিজুয়ালি পোর্শন আকারে দেওয়া আছে বাট এই পরের যে পেপার মুখলেস স্যারের যে পেপারটা এই পেপারটা কিন্তু একদম প্যারাফ্রেজ মানে প্যারাগ্রাফ আকারে লেখা বাট এখানে সেম এলিমেন্ট গুলাই আছে যেমন রেড বল পেপার এই রেড বল পেপারের কিন্তু হচ্ছে আপনার একটা ব্যাকগ্রাউন্ড সেখানে এই এইম কি কেন আমি স্টাডিটা কন্ডাক্ট করছি এইমটা দেওয়া আছে মেথড কি কি মেথডে করছে এনটিকেএলএইচ স্পেসিফিক আইজিএম অ্যান্টিবডি টেস্ট এগুলো করছে তার রেজাল্টটা আসলে রেজাল্ট কত টাইপ মানে কি 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 পরিমাণ তারা হচ্ছে এখানে এক্সট্রাক্ট থেকে আপনার ইটা সেটা পাইছে ঠিক আছে এটার একটা মান ফাইন্ডিং সেখানে দেওয়া আছে যে মানটা 0.5 mg পার এম যেন হচ্ছে এই কনক্লুশন এবং এই সাইডে দেন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা এখানে কিভাবে সাজাইছে এটা এটা নিচেই লেখা ছিল বাট তার এলসি বারে জার্নালটাতে এই জার্নালটাতে এইভাবে হচ্ছে আপনার কি তাদের সাধারণটা এইভাবে তাদের হচ্ছে আপনার জার্নালে একটাই থাকে স্ট্রাকচারটা এরকমই ছিল এখানে কিওয়ার্ডটা নিচে না থেকে সাইডে চলে আসছে ওকে যদি আমরা বলি ইন্ট্রোডাকশনে যদি আমরা একটু কথা বলি যে একটা পার্টস অফ গুড রিসার্চ ম্যানুস্ক্রিপ্টের একটা ইন্ট্রোডাকশনটা কিরকম হতে পারে ইন্ট্রোডাকশনটা অবশ্যই 600 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে আপনি লিমিট করে দিবেন আর ইন্ট্রোডাকশনটা খুবই কনসাইজ হতে হবে কিরকম কনসাইজ আপনি যে স্টাডিটা কন্ডাক্ট করতেছেন সেই স্টাডির লিমিটেশনটা কি এটা প্রথমে আপনার অবজেক্টিভ দিবেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি লিখতে ফাস্টফুড নিয়ে ফাস্টফুডের উপর আপনি একটা কি করবেন একটা সার্ভে কন্ডাক্ট করবেন তাহলে সার্ভে আপনার রিসার্চ কন্ডাক্ট করছেন তো ফাস্টফুডটা কি বর্তমানে ফাস্টফুড না দিয়ে আপনি যদি দিতে পারেন যে বর্তমানে ফাস্টফুড খাওয়ার ফলে আমাদের পৃথিবীতে কিরকম যে হেলথ হ্যাজার্ড হচ্ছে বা পৃথিবীতে মানে কত মিলিয়ন পিপল ডেইলি তারা ফাস্টফুড ইনটেক করছে এটা নিয়ে একটা সামারি দেন মোর দেন 700 মিলিয়ন পিপল 700 না 70 মিলিয়ন পিপল আর কনজিউমিং ফাস্টফুড ডেইলি এটা দিতে পারেন and it cost more than $5 billion পার ডে তো এভাবে দিতে পারেন দিয়ে আপনার ফাস্ট ফুড নিয়ে একটা সুন্দর একটা এবং ইন এশিয়া আপনার এশিয়াতে কি হতে পারে এশিয়াতে ফাস্ট ফুডের চাহিদা তারপর দিন ইন বাংলাদেশ ফাস্ট ফুড ইজ ভেরি malicious for our health so then per day more than 200 people are affected by intaking fast food with various disease like diarrhea cholera এভাবে দিতে পারেন ঠিক আছে এরকম দিয়ে আপনি একটা সুন্দর একটা ইন্ট্রো দিতে পারেন আপনি এইভাবে ইন্ট্রো দিয়ে দিলেন দেওয়ার পরে সুন্দর কিন্তু দিলেন দেন আপনার ফাস্টফুডটা অ্যাকচুয়ালি কি টাইপের ফাস্টফুড আমাদের দেশে অ্যাভেলেবল আছে সেটা নিয়ে লিখলেন এই ফাস্টফুডের হচ্ছে আপনার হেলথ হ্যাজার্ড গুলো নিয়ে আরেকটু বর্ণনা করলেন তারা কোন কোন মেকানিজমটা বর্ণনা করলেন আহ, এইভাবে আপনি সুন্দর করে আসবেন যে আপনার সুন্দর এটাকে আমরা বলি অবজেক্টিভ একটা রেশনালি যে পৃথিবীর সাথে গ্লোবাল হেলথের সাথে আমার ফাস্টফুডের বা গ্লোবাল ইকোনমির সাথে ফাস্টফুডের কোরিলেশন আপনি দেখাইতে পারেন এটা অবশ্যই ইন্ট্রোডাকশনে থাকতে পারে ওকে should mention a limitation আপনি দেন আপনার লিমিটেশনটা লিখতে পারেন আপনি যদি কোন একটা রিসার্চ কন্ডাক্ট করলেন সেই রিসার্চের আপনার লিমিটেশনটা দিতে পারেন আর যেমন জাস্টিফিকেশন প্রেজেন্ট স্টাডি আপনার বর্তমান স্টাডি বলতে আপনার বর্তমান আপনি যে টপিকটা নিয়ে রিসার্চ করতেছেন ঠিক আছে সেই রিসার্চ টপিকস এর সাথে আপনার পাবলিশড বর্তমানে যে পাবলিশড পেপারের সাথে একটা কোরিলেশন বিল্ড আপ করতে পারেন হ্যাঁ দেখাইতে পারেন এটা দেন আপনি কি করবেন এইম এন্ড অবজেক্টিভ আপনার আসলে এইমটা কি কেন এই রিসার্চটা আপনি কন্ডাক্ট করলেন সেকেন্ড হচ্ছে আপনার অবজেক্ট উদ্দেশ্যটা কি আর প্রত্যেকটা আর্টিকেই আপনার ইন্ট্রোডাকশনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনি যে ওয়ার্ডটাই নেন না কেন এটা বিভিন্ন পেপার থেকে তো আপনি নিবেন যে ওয়ার্ডটাই নেন না কেন সেই ওয়ার্ডে একটা সাইটেশন করতে হবে রেফারেন্সিং করতে হবে রেফারেন্সিং না করলে কি প্লাগারিজম ধরবে কিন্তু যেটাকে আমরা চুরি বলি আমরা চৌর্যবৃত্তি ঠিক আছে বাংলায় তো অবশ্যই আপনার রেফারেন্সিং তাকে দিতে তার আপনার কেউ কি মাইক অফ অন করছেন নাকি ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন সাইটেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সাইটেশন অর্থাৎ আমরা একটা আসবো ঠিক আছে উম, একটু হোল্ড করে ওকে সাইটেশন হচ্ছে আমরা যে আমার যে পেপার ধরেন আমি একটা পেপার ওপেন করি
তো একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, এই যে একটা পেপারে কিন্তু গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট দিতে হয়, যেমন সাবমিট করবেন বিভিন্ন জার্নাল ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়া বলতে তার যে একটা ক্রাইটেরিয়া থাকে, একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আপনি কি কাজ করছেন সেটা একটা পিকচার আকারে তাকে উপস্থাপন করার যে প্রক্রিয়া, তাকে আমরা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট বলি। দেখেন ইন্ট্রোডাকশন, এই যে আমি এই পোর্শনটুকু আমি কোত্থেকে নিয়েছিলাম, 15 নাম্বার, 15 নাম্বার এই যে ব্যক্তির, ফেইগিন বেল, তো এই ব্যক্তির হচ্ছে পেপার থেকে। এই কারণে আমি ওইটুকু লিখে এই ব্যক্তির নাম, যে ফেইগিন এটল, আপনার কথা অথবা, শোনা যাচ্ছে না। ও সরি, অ্যাকচুয়ালি আমি মাইকটা অফ করে ফেলছিলাম। দেখেন, সাইটেশন বলতে বোঝায় যে আমি যে পেপারটা ওপেন করছি আমার, তারপর অ্যাবস্ট্রাক্ট, আমরা যদি ইন্ট্রোতে যাই, ইন্ট্রোডাকশনে আমরা যদি যাই, আমি যদি এই যে এতটুকু পোর্শন দেখেন, 9 নাম্বার, আমি 9 থেকে এতটুকু কার সাথে মিল, মানে কোত্থেকে আমি নিয়েছিলাম, 25 নাম্বার ব্যক্তি, মানে এটা আপনার ব্যান্ড কভার স্টাইল আছে, তো আমরা বিভিন্ন স্টাইল দেখাবো, ব্যান্ড কভার, এপিএ, এমএলএ, ঠিক আছে, বিভিন্ন স্টাইলে লেখা যায়। তো এতটুকু আমি হচ্ছে 25 নাম্বার ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে 25 নাম্বার ব্যক্তির তার পেপার থেকে আমি নিচ্ছি। তো এই কারণে আমি 25-এ, এটা ব্যান্ড কভার স্টাইল আছে, নাম্বারিং স্টাইল আছে, তো আমি যদি 25-এ ক্লিক করি, আবার 25-এ নিয়ে যাবে। তো এই যে কুল কার্নিয়াসকে, এই ব্যক্তির, তাহলে এই পেপার থেকে আমি ওইটুকু লিখছি। ওই পেপারের, আপনার এই ব্যক্তির যে তাকে সাজেশন দেয়, ব্যক্তির হচ্ছে কি, আমরা একটু পেপারের যে আমরা নামটা এখানে ইনক্লুড করছি। নাম বলতে যে কুলকার্নি অ্যাটল, এটা কয়জন, একজনই আছে, তো কুলকার্নি অ্যান্ড ডার, এটা তো কত সাল, 2009। এটা লিখে দিতে আপনি যদি এপিএ তে দেন, ব্যাংক কভার 25 দেখাচ্ছে, ঠিক আছে, নাম্বারিং স্টাইল বলে আমরা এটা। তো এই ব্যক্তি তার অবদানটা স্বীকার করার যে প্রক্রিয়া, এটাকে আমরা সাইটেশন, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু কি হবে, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি প্লাগারিজম বা চৌর্যবৃত্তি বলি বাংলায়, এটা বলি, ঠিক আছে। বাংলাদেশে অনেকে করে, যেমন ধরো অনেকে আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই খুব দ্রুত কি আসলে পাবলিক পেপার পাবলিকেশন করা যায়? হ্যাঁ, করা যায়। আপনি বিভিন্ন ধরেন আমার এই পেপারটা নিয়ে আপনি নিজের মতো করে একটু মডিফাই টডিফাই করে কিছু বাদ দিলেন, কিছু include করে ইন্ডিয়ান একটা জার্নালে আপনি সাবমিট করে দিলেন, বা বাংলাদেশে কিছু জার্নাল আছে সেখানে সাবমিট করে দিলেন, আপনার একটা পেপার হবে। আর ওটা কোথাও আপনি দেখাইতে পারবেন না, কেন দেখাতে পারবেন না, কারণ বিভিন্ন প্রিডেটরি জার্নালে আপনাকে সাবমিট করতে হবে, অথবা বিভিন্ন ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই, বা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন ইন্ডেক্সিং জার্নাল না, এগুলোতে আপনাকে সাবমিট করতে হবে। আপনার একটা পেপার হবে, বাট সেটা হচ্ছে আনইথিক্যাল পেপার, এটাকে আমরা প্রিডেটরি জার্নালে আপনাকে সাবমিশন করা, এটাকে এখন রিসার্চের জগতে এটা বলে আনইথিক্যাল কাজ বলো। তো বুঝতে পারছেন যে প্রত্যেকটা আমাদের যতটুকু নিছি, প্রত্যেকটারই কিন্তু আমরা কি রিকগনিশন স্বীকার করছি, যে এতটুকু এটা পেপার থেকে। আর আপনার কথা হতে পারে ভাই এটাকে আমি হুবহু নিতে হবে না, জীবনে হুবহু নেওয়া যাবে না, কোনোভাবেই না, হুবহু করাই যাবে না, আপনাকে একটা প্যারাফ্রেজ করে নিজের মতো করে লিখে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু তার অবদান স্বীকার করার ক্ষেত্রে আপনার কি করতে হবে, তার হচ্ছে পেপারটাকে এখানে ইনক্লুড করে দিতে হবে, তার নামটাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। বুঝতে পারছেন যে অবশ্যই আপনারা কখনোই হুবহু লিখবেন না, এবং এআই দিয়েও আপনারা লিখবেন না। আপনারা কি করবেন, এখন নিজে নিজে ট্রাই করবেন যে পারি কিনা। আমাদের প্রত্যেক ইন্ট্রোতে দেখেন প্রত্যেকটারই কিন্তু কি করা আছে, সাইটেশন করা আছে। তো ইন্ট্রোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনাকে সাইটেশন করতে হবে। ওকে, আপনাদের কারো কোশ্চেন থাকলে পরে করেন, ঠিক আছে? এখন আসলে আমরা ক্লাস শেষ করি, আজকে অনেকক্ষণ আমরা ক্লাস নেব। ভাই অনেকে মনে ওয়েট করতেছে ভাইয়া, ওই যে অ্যাটেন্ডেন্স গ্রুপে অনেকে বলতেছে যে ভিতরে মনে হয় আসতে পারতেছে না। আম, একটু দেখবেন নাকি আপনার মিটিং কর্নারে কেউ আছে নাকি? না, না আসার তো কোনো কারণ নাই, কারণ আমাদের তো 102 জন আছে এখানে, আমাদের 500 জন পার্টিসিপেন্ট। তারপর চেক করবেন নাকি, অনেকে ট্রাই করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না। আমার কলিগই বললো আমাকে, একটা ছবিও দিল। ওকে, আমাদের তো ওপেন মিটিং করা তো, আবার ট্রাই করতে পারো একটু কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। ওকে, এটা ঠিক আছে।
ভাইয়া মিউট হয়ে গেছে মেবি। না, মিউট হয় নাই, আমি আছি, দেখতেছি আসলে কাদের কাদের সমস্যা। ওকে, আমরা ব্যাক করি। অ্যাকচুয়ালি এটা আসলে তাদের গাফিলতি। গাফিলতি কি জন্য? কারণ আমরা তো সবই বুঝি, কিন্তু ক্লাসে কিভাবে জয়েন করতে হয় এটা কেন বুঝবো না? আম, আপনার আবার অনেক হচ্ছে কি এটা গ্রুপ রেজিস্ট্রেশন করে ফেলছে, বাট সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে না। এটা কোনো কথা হলো? আমাদের তো এখানে আপনার প্রপার একটা ইনস্ট্রাকশন সেখানে দেওয়া হয়েছে, আপনাকে অবশ্যই এটা পূরণ করেই রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে একটা কেয়ারলেস, মানে এটা কেয়ারলেস হলে এরকম কাজগুলো করে মানুষ। এটা আসলে একটা রিসার্চারের বৈশিষ্ট্য কখনো এরকম হতে পারে। ওকে, যাই হোক, যারা ক্লাস করতে পারবে পারবে, না পারলে না, ভিডিও দেখবে। আর এরপরে আমরা আসি যে শুড মেনটেন দ্য লিমিটেশন। আমরা লিমিটেশন ইনটেক্স সাইটেশনে ছিল, আমরা সাইটেশন অবশ্যই আপনাকে করতে হবে কিন্তু, না হলে এটা একটা এবং এখানে সবচেয়ে বড় বিষয় সেটাই, ইররিলেভেন্ট ইনফরমেশন সেখানে দেওয়া যাবে না। অবশ্যই আপনি যে ইনফরমেশন গুলো নেবেন সেটা যেন আপনার রিসার্চের সাথে রিলেভেন্সে থাকে। এবং একটা ইনফরমেশন দিলে তার কোনো, আপনার ইন্ট্রোর সাথে কোনো লিঙ্ক, তার নাই, আপনার রিসার্চের সাথে তার কোনো লিঙ্ক আপ নাই, সেটা দিয়ে আমার লাভ নাই। তো আমি রিসার্চ করতেছি হচ্ছে আপনার ধরেন ফাস্টফুড নিয়ে, আমি দিয়ে দিলাম ক্যান্সার একটা ইনফরমেশন, হ্যাঁ দিতে পারি, কারণ ফাস্টফুডের সাথে ক্যান্সার রিলেশন আছে। বাট আমি যদি ফাস্টফুড সাথে আমি যদি লবণের একটা সম্পর্ক, আমি ধরেন কেউ একজন সোডিয়াম ক্লোরাইড, একটা লবণের ইফেক্ট আমার বডিতে দেখাতে যাচ্ছে, তো সেটা দেখায় তো আমার লাভ নাই। তো রিলেভেন্সে থাকতে হবে। সেকেন্ড, আমাদের মেথডটা হচ্ছে আপনার প্রথমেই যেটা বলি যে কেউ যদি আপনার কোনো কেমিক্যাল নিয়ে কাজ করেন, কোনো অ্যানিমেল নিয়ে কাজ করেন, এটা কনসাইজ একটা ইনফরমেশন দিতে হবে। আপনার কেমিক্যালটা ধরেন আপনি একটা অ্যান্টিবায়োটিক টেস্ট করতেছেন, তো এখানে অন্যান্য সেক্টর আপনি কিনছেন, বা প্যালোনোসেট্রন আপনি কিনছেন, তো এই যে কেমিক্যালটা কোন কেমিক্যাল, কোন কোম্পানির, কত তারিখে কিনছে, সেটা অবশ্যই ইনফরমেশন মেথডে দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার এনিম্যাল, কিভাবে আপনি কোথা থেকে কিনলেন, কিভাবে তাকে হ্যান্ডলিং করতেছেন, কত ডিগ্রি সেলসিয়াসে তাকে রাখছেন, এবং তার হচ্ছে রুম টেম্পারেচারটা কিরকম, তার খাবারটা কিরকম ছিল, তার পানির মানে কি কিরকম ছিল। এইটা পরিপূর্ণভাবে আপনার ইনফরমেশন কিন্তু মেথডে থাকতে হবে। এবং আপনার কোন কোন টেস্ট করছেন, টেস্ট ক্রাইটেরিয়া গুলো কি কি, এই মেথড গুলো অবশ্যই আপনাকে খুব সুন্দর করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি ধরেন আপনার সোশ্যাল সায়েন্স বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডে থাকেন, আপনি কিভাবে রিসার্চটা কন্ডাক্ট করছেন, আপনি কতজন পেশেন্টের কাছে গেছেন, এই পেশেন্টের কোন কোন ডাটা আপনি কালেক্ট করছেন, ঠিক আছে, এবং কিভাবে কালেক্ট করছেন, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে কি ইনফরমেশন, এই মেথড ম্যাটেরিয়ালস আপনাকে দিতে হবে। আমরা বলি ম্যাথোডোলজি, বলি মেথড না বলে আমরা ম্যাথোডোলজি বলতে পারি। তো অবশ্যই যারা এই পেপার নিয়ে কিছু ঘাটাঘাটি করছেন বা পেপার পড়ছে, ইন্ট্রোডাকশন তো জমা দিয়েছেন অনেকেই। হুম, তো অবশ্যই যারা এগুলা পেপার ডাউনলোড করছেন বা পড়ছেন, তো এখানে দেখবেন মেথড গুলো আসলে কিভাবে লেখা, আপনার ডিসকাশনটা কিভাবে লেখা, এটাকে আপনার দেখা উচিত। হুম, তো আপনার যে যে ফিল্ডের হন না কেন, আপনার একটু দেখবেন, পড়াশোনা করে দেখলে আপনাদের এই বিষয়ে একটা ইনফরমেশন বা একটা আইডিয়া আপনি পাবেন যে মেথডটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা থাকে। এবং লাস্টে আপনি যদি ডাটা অ্যানালাইসিস করেন, সেটা এসপিএসএস, আর স্টুডিও, অথবা আপনার গ্রাফের প্রিজম, যেটা দিয়ে করেন না কেন, অথবা এক্সেল, এই জিনিসগুলো আপনাকে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জায়গায় আপনাকে ইনফরমেশন দিতে হবে যে আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করছেন। আর যদি আপনার কোনো ইন ভিভো মাইস নিয়ে কাজ করেন, আপনার ইথিক্যাল অ্যাপ্রুভাল লাগে। মাইস নিয়ে যখন আমরা কাজ করি, এরা হেলসিঙ্কির ওইখানে একটা ইথিক্যাল কোড, এটাকে মেনটেন করতে হয়। ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আপনি যদি মাইস মডেলের কাজ করছেন, ডিপার্টমেন্ট, দেন আপনার ইউনিভার্সিটি থেকে ইথিক্যাল কমিটি থাকে, তাদের কাছে অনুমোদন নিতে হয়, নিয়ে আপনি কাজটাকে কন্ডাক্ট করতে পারেন। তো এটা একটা বিষয়। দেন যদি আমরা বলি যে ম্যাট্রিক্স মেথড, দেখেন এই যে আমাদের মেথড গুলা কি, কেমিক্যাল রেজেন্ট করতে কিনছি, কিভাবে আমরা পেপার এক্সট্রাক্টটা তৈরি করছি, দেন হচ্ছে মাইসটা কিভাবে আমরা হচ্ছে কতদিন কোন কন্ডিশনে তাকে আমরা কালেক্ট করছি, এবং কত সপ্তাহের মাইস আমরা কালেক্ট করছি, সবই ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে, মানে খুব কম সাইজ আকারে। এবং হচ্ছে যে কি কি আছে আমরা টেস্ট করছি, মানে এটা এমটিটি আছে, এটা একটা প্রোস্টেট ক্যান্সার একটা আমরা টেস্ট করছি, এটা সাইটোলজি টেস্ট বলা হয়, অ্যান্টি ক্যান্সার টেস্ট। এন্ড দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ ডাটা, মানে কিভাবে মিন প্লাস এসিএম, মিন মানে কি তার গড়, এবং এসিএম হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন, মিনের মিনের
কতটুকু ইরর থাকে স্ট্যান্ডার্ডের সাপেক্ষে তার ইররটা কতটুকু, এই আকারে আমরা কিন্তু এখানে প্রকাশ করছি। ওকে, আমরা অ্যানোভা করছি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এবং তার সাথে আমরা টুকিস এইচএসডি, এটা পোস্ট হক টেস্ট বলা হয়, এটা কিন্তু আমরা কন্ডাক্ট করছি, এবং এটাকে পি ভ্যালুর মাধ্যমে একটা সিগনিফিকেন্স ভ্যালু। তো এর তিনটা লিমিট থাকে সিগনিফিকেন্স ভ্যালু। একটা হচ্ছে পি 0.05, তাকে আমরা বলি সিগনিফিকেন্ট। 0.01 ভেরি সিগনিফিকেন্ট, অ্যান্ড 0.001 এক্সট্রিমলি সিগনিফিকেন্ট। এটা একটা লেভেল, এটা আপনাদের দেখানো হবে লাস্টে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আমাদের হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর যখন আমরা ক্লাসগুলো নিব, তখন আমরা এটা আপনাদের দেখাবো যে আহ, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কি করতে হয়, কন্ডাক্ট করতে হয় কোথায়, ম্যাট্রিক্স এবং মেথড। এবং রেজাল্টসটা অবশ্যই একটা সুন্দর একটা ফাইন্ডিং, এই ফাইন্ডিং এর মাধ্যমে কি প্রেজেন্ট করতে হবে। সেই ফাইন্ডিংটা কিরকম হতে পারে, আপনার গ্রাফের মাধ্যমে হতে পারে, আপনার পাই চার্টের মাধ্যমে হতে পারে, আপনার বার ডায়াগ্রামের মাধ্যমে হতে পারে, অথবা টেবিলের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন। এবং তার সাথে আপনার ইনটেক্সট প্যারাগ্রাফ কিন্তু থাকতে হবে রেজাল্ট। যদি আমরা রেজাল্টে যাই, যে আমাদের পেপারটাতে রেজাল্ট সেকশনে আমরা যাই, এটা ম্যাটেরিয়ালস মেথড, এই পোর্শনটা ড্রাগ অ্যান্ড কেমিক্যাল, প্লান্ট কালেকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন, দেন প্রিপারেশন, এইটা জাস্ট মেথডে আপনি সুন্দর করে লিখে দিবেন। আমরা মাইস নিচ্ছি, মাইসের কয়টা গ্রুপ করছি, সবই কিন্তু এই মেথডে লিখতে হয়েছে। কোন কোন টেস্ট আমরা কন্ডাক্ট করছি। ওকে, এই কি কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, ইমেইলের যে লিঙ্কটা সেটা জয়েন না করতে পারেন, গ্রুপে তো দেওয়া হয়েছে, যে কোনো একটাতে ট্রাই করেন, যেটাতে জয়েন করতে পারেন সেটাতে জয়েন করেন। আপনাকে তো অল্টারনেটিভ ওয়েতে ট্রাই করতে হবে, তাই না? যেহেতু আপনি ক্লাস করবেন, দায়িত্বটা তো আপনার। ওকে, যদি আমরা এতে দেখি যে এই যে মেথডে দেখেন আমরা কি কি টেস্ট করছি, সবই কিন্তু সেখানে ডিটেলস বলা হয়েছে। ডিটেলস বলতে খুবই কনসাইজ আকারে, ডিটেলস হলে খুব কনসাইজ। এন্ড এটা হচ্ছে আমাদের বিভিন্ন রেজাল্ট সেকশন, ঠিক আছে? রেজাল্টে দেখেন এই যে রেজাল্টে আমরা কি কি ফাইন্ডিং পাইছি, সেটা কিন্তু খুব সুন্দর আকারে টেবিল আকারে। এবং টেবিল যে কয় নাম্বার টেবিলে দেখেছে, এটাকে ইনটেক্সট সাইটেশন আপনাকে দিতে হবে। ইনটেক্সটের মধ্যে টেবিল ওয়ান, টেবিল ওয়ানের এই কি কি প্রেজেন্টেশন আমরা পাইছি, কি কি ফাইন্ডিং পাইছি, এটা কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি। আবার টেবিল টু তে গিয়ে কতটুকু পাই সেটা, এবং টেবিল ফিগার ওয়ানে কি কি আছে সেটা কিন্তু আমরা এখানে রেজাল্টের মাধ্যমে এই ইনটেক্সট, এটা বলে ইনটেক্সট, টেবিল ফিগার, এটা কিন্তু ইনটেক্সট আপনার দিতে হবে আমরা টেক্সটের মধ্যে। এটা ফিগারের, এটা আমরা জিসিএমএস ডাটা বলি। জিসিএমএস ডাটা এটা হচ্ছে আমাদের রিটেনশন, এই যে কি কি ফাইন্ডিং টেবিল আকারে কোন কোন কম্পাউন্ড আমরা জিসিএমএস ডাটার মাধ্যমে পাইছি, ঠিক আছে? এটা আমরা ব্যাখ্যা করছি। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে মাইস টেস্টের মাধ্যমে কি কি ফাইন্ডিং পাইছি, এই ফাইন্ডিং গুলো আমরা এখানে দিচ্ছি। বিভিন্ন গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা প্রেজেন্ট করছি এটা। তো এইভাবে হচ্ছে আপনার রেজাল্টটাকে লিখতে হবে, এবং খুব জাস্ট ফাইন্ডিং, রেজাল্ট হচ্ছে একটা ফাইন্ডিং, কি কি ফাইন্ডিং পাইছেন সেটা হচ্ছে রেজাল্টের মাধ্যমে আপনি প্রকাশ করবেন। ওকে, দেখেন একটু আগে আমি পি ভ্যালুর কথা বলছিলাম, পি 0. মানে একটা স্টার মানে এটা সিগনিফিকেন্ট, দুইটা স্টার মানে ভেরি সিগনিফিকেন্ট, আর তিনটা স্টার মানে ট্রিপল স্টার দেওয়া মানে এক্সট্রিমলি সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট নাম্বারটা। তো কোথায় ট্রিপল স্টার আছে এই গ্রাফের মধ্যে দেখেন, এখানে ওয়ান স্টার, এখানে ওয়ান স্টার, এটা ওয়ান স্টার, মানে এখানে আমাদের ট্রিপল স্টার কোনটা পায় নাই। তার মানে এখানে অত বেশি এক্সট্রিমলি সিগনিফিকেন্ট কোনো ভ্যালু আমরা পাই নাই, এই কারণে আমাদের কোনো জায়গায় ট্রিপল স্টার নাই, বাট স্টার আছে। তো সেকেন্ড যেটা আমরা পড়বো রেজাল্টে দেখেন, এই যে আমাদের যে রেজাল্ট, যে ইনহ্যান্সমেন্ট ইন ভিট্রো অ্যান্টি কেলেজ আইজিএম প্রোডাকশন ইন মিউরিন হোল স্প্লেনোসাইটিন। স্প্লেনোসাইট মানে কি? স্প্লেন। আপনারা দেখেন, আমরা বললাম প্রোস্টেট ক্যান্সার, যখন আমরা এমটিটিএস এ করতে যাই তখন এইটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তো এটা আমি বলতেছি না, যেহেতু আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তো আপনারা, তো এইদিকে যাচ্ছে না, বাট রেজাল্টটা কিরকম হয়, রেজাল্টটা আপনার কি কি থাকতে হয় এটা বুঝতে পারছেন, আপনার ফাইন্ডিং কি কি ফাইন্ডিং পাইছেন। সেকেন্ড হচ্ছে আপনার এই ফাইন্ডিংটা আপনার চাইলে বার ডায়াগ্রাম, অথবা হচ্ছে আপনার পাই চার্ট, অথবা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে গ্রাফের মাধ্যমে আপনি কি প্রেজেন্ট করতে পারেন। And discussion should be
এটা হার্ড বলতে পারি আমরা। একটা ম্যানুস্ক্রিপ্ট একটা হার্ডকে আমরা বলি ডিসকাশন। অনেকে রেজাল্ট বলে। রেজাল্ট ডিসকাশন হ্যাঁ দুটাই গুরুত্বপূর্ণ, বাট ডিসকাশনটা বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনার ওভারঅল যে ফাইনাল লিস্টটা পাচ্ছেন সেটা হাইলাইট ভার্সনটা হচ্ছে ডিসকাশন। মানে হাইলাইট করতে হবে আপনার এখানে, আপনার ফাইন্ডিং হাইলাইট করতে হবে, এবং আপনার প্রিভিয়াস যে পেপার গুলো পাবলিশড হয়েছে আপনার রিসার্চ বেসড, আপনার রিসার্চ টপিক বেসড এটার উপরে, তো ওই টপিক্স এর সাথে ওই অথরদের তার যে ফাইন্ডিং সেটাকে কম্পেয়ার করতে হবে। এই কম্পেয়ারটা যত বেশি ভালো হবে, অর্থাৎ সিমিলারিটি এবং ডিসিমিলারিটি যত সুন্দর করে আপনি কি করতে পারেন, কম্পেয়ার করতে পারবেন, আপনার পেপারের মান কিন্তু তত বাড়বে। তো এই কারণেই ডিসকাশনটা খুবই সুন্দর হতে হবে। আপনারা ট্রাই করবেন, আপনি যখন একটা পেপার লিখবেন ডিসকাশনটাকে খুব কনসাইজ, ভেরি ভেরি সিমিলারিটিস উইথ দ্য প্রিভিয়াস আর্টিকেল, আর যদি এখানে ডিসিমিলারিটিস থাকে সেই ডিসিমিলারিটিসটাকে আপনার কি করতে হবে, উপস্থাপন করতে হবে কোথায়, ডিসকাশনের মাধ্যমে। এবং ইট শুড বি উইথিন দ্য রেঞ্জ অফ 500 to 800 ওয়ার্ড। আপনার 500 থেকে 800 ওয়ার্ডের মধ্যেই কিন্তু হতে হবে। বেশি লেখা, বেশি লিখতে পারেন বাট না লেখাই উচিত। কারণ হচ্ছে আপনার ভালো ভালো যে জার্নাল গুলো আছে সেটা হচ্ছে কি থাকে, লিমিটেশন, ওয়ার্ড লিমিটেশন থাকে। কত ওয়ার্ডের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, অ্যাবস্ট্রাক্ট এবং রেফারেন্স বাদে আপনাকে 4000 কিংবা 5000 ওয়ার্ড, অথবা কোনো কোনো থাকে 5500 ওয়ার্ড, এই ওয়ার্ডের মাধ্যমে আপনাকে কি করতে হবে, সাবমিশন করতে হবে। বাট পলসন সায়েন্টিফিক রিপোর্টস তাদের আবার অতটা ব্যারিয়ার নাই। আপনার একটু পেপার বড় হলেও সমস্যা নাই, সাবমিট করতে পারবেন। অ্যান্ড কনক্লুশনটা আমি একটু আগেই বলছিলাম যে 4 থেকে 5 সেন্টেন্সের মধ্যে হতে হবে। কত সেন্টেন্স? 4 to 5 সেন্টেন্সের মধ্যে আপনাকে কনক্লুশনটা লিখতে হবে। এবং এই কনক্লুশনটা কত ওয়ার্ডের মধ্যে হতে হবে? অবশ্যই 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হতে হবে। এবং আপনার পেপারের ওভারঅল একটা সামারি, এখানে সে একটা ক্লিয়ার কাট একটা মেসেজ এই কনক্লুশনের মধ্যে থাকতে হবে। এবং সাথে কি থাকতে হবে, ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, ফিউচারে একটা ডিরেকশন, অর্থাৎ আপনার ফিউচারে আপনার এটা নিয়ে কি কি কাজ করলে ভালো হবে, এই ইন্ট্রোডাকশন, এই আপনার ডিরেকশন কিন্তু আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে দিতে হবে। দেন আর কি কি থাকতে হবে, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ আপনার এখানে কি কি অ্যাব্রিভিয়েশন, আপনি যে রিসার্চটা কন্ডাক্ট করছেন কি কি অ্যাব্রিভিয়েশন আছে সেটা ইনক্লুড করতে হবে। Then আমরা যদি বলি যে এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা লিখে দিতে হবে, এইচপিএলসি লিখে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আমরা যদি বলি এফএফ, এফএফ মানে কি, ফাস্ট ফুড, এটা আপনি লিখে দিতে হবে সংক্ষেপে। দেন কেউ যদি বলেন যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, এসএসই, এভাবে আপনি এটা হলো লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন। সেখানে অ্যাকনলেজমেন্ট, আপনার কোথায় এটা থ্যাঙ্কিং, আপনার মানে কৃতজ্ঞতা স্বরূপ আপনার বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠান, তার হচ্ছে কি আপনার অবদান স্বীকার করার যে প্রক্রিয়া, তাকে আমরা অ্যাকনলেজমেন্ট আমরা বলি। অথর কন্ট্রিবিউশন, কে কোন কাজ করছে তার কন্ট্রিবিউশনটা কিরকম, কোন কোন অথরের কন্ট্রিবিউশনটা কতটুকু, সেটা লিখে দেওয়া, সেটাকে আপনার লিখে দিতে হবে। কিন্তু কেউ যদি তার ভিজুয়ালাইজেশনে সহযোগিতা করে, আমার লিখতে হবে যে অমুক এক্স ভিজুয়ালাইজেশন, ওয়াই ডাটা কিউরেশন, জেড ডাটা অ্যানালাইসিস। এইভাবে আপনার কিন্তু প্রত্যেকটার অথর কন্ট্রিবিউশন লিখে দিতে হবে। সেকেন্ড হচ্ছে টেবিল অ্যান্ড ফিগার। টেবিল, এই ফিগার লিজেন্ড দিতে হয়। লিজেন্ড মানে কি, এই যে এটাকে আমরা কি, এই পুরা দেখেন এই যে ফিগার 2, এটাকে আমরা ফিগার লিজেন্ড বলি, এবং ফিগার 2 এই পুরাটাকে একটা ফিগার লিজেন্ড। অথবা আপনার এটা বেশি বড় হয়ে গেলে আপনি ছোট দিতে পারেন। দেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেমন আমি ধরেন আমি যে রিসার্চ, আমি তো চুলোর উপর রিসার্চার, ঠিক আছে, না আমার তো কোনো অত বেশি হচ্ছে কি পেপার নাই, বা আমার তো অত প্রোফাইলটা অত ভালো না। এখন আমি কি চাইলে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে একটা প্রফেসর, সে হচ্ছে ক্যান্সারের উপর রিসার্চ করে 20 বছর ধরে, আমি কি তার সাথে কনফ্লিক্টে যাইতে পারবো? এটা কি আমার আসলে মানানসই হবে? কখনোই হবে। মানে সে হচ্ছে আপনার প্রায় 20 বছর ধরে তার ফিল্ডে সে রিসার্চ করছে, এবং সে অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার। আমি তার সাথে গেলাম যে তার এই প্রফেসর এই জিনিসটা ভুল হয়েছে, এটা কি মানানসই হবে? কারণ সে তো জানে বাংলাদেশে কিটা রিসার্চ হয়। অবশ্য অনেকে ভুল ধরতে পারে, বাংলাদেশ থেকেও যে ভালো রিসার্চ করে না এরকম না। যারা মানে কেউ যদি ধরেন আপনার এনিম্যাল হাজবেন্ডারি, অথবা সে ফিশারিজ ডিপার্টমেন্টে, যেমন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি,
অথবা কেউ যদি পাবলিক হেলথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারা অনেক এস্টাবলিশ টিচার আছে, ঠিক আছে? কারণ ওইখানকার টিচাররা তারা কনফিডেন্টলি যাইতে পারে, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমার কিন্তু ওই প্রোফাইলটা নাই। আমি কিন্তু আমার যে ফিল্ডে, আমি ক্যান্সার ফিল্ডে খুব নতুন, নবাগত, শিশুর মতো আর কি। তো আমি মাত্র শুরু করছি, তো আমি চাইলেই কি করতে পারবো না, কনফ্লিক্টে যাইতে পারবো না, এটা যাও। বাংলাদেশ থেকে আসলে সবাই নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটাই দেয়, কারণ কেউ আসলে কনফ্লিক্টে যাইতে পারে না। যারা যায় আসলে তারা খুবই ভালো মানের রিসার্চার, এবং তারা তাদের ফিল্ডে খুবই এক্সপার্ট। তো আপনারা এটা নই দিবেন। আর ডাটা অ্যাভেলেবিলিটি, সকল ডাটা আপনি চেষ্টা করবেন যে যেন পেপারে থাকে, আর যেগুলা পেপারে দেওয়া সম্ভব না, ম্যানুস্ক্রিপ্টে যেগুলো দেওয়া সম্ভব, সাপ্লিমেন্টারি আর্টিকেল হিসেবে আপনি সাবমিট করে দিবেন। তো এটা সাবমিশন অপশন থাকে, সাপ্লিমেন্টারি এটা সাপ্লিমেন্টারি ফাইল আপলোড করার একটা অপশনই থাকে প্রত্যেকটা জার্নালে যখন আপনি সাবমিট করতে যাবেন। এবং ফান্ডিং স্টেটমেন্ট, আপনি কোথা থেকে ফান্ডিংটা পাইছেন সেগুলো উল্লেখ করতে হবে। না থাকলে নো ফান্ডিং, এটা দিতে হবে, আপনাকে লিখতে হবে। সেকেন্ড, আপনার রেফারেন্স, রেফারেন্স অবশ্যই দিতে হবে। আমি বলছি রেফারেন্স না দিলে কিন্তু এটা প্লাগারিজম ধরবে, এটাকে আমরা বলি চুরি। তো ধরেন বাংলাদেশে এর আগে চিটাগং ইউনিভার্সিটির মাঝে মাঝে হয়, আমি চিটাগং ইউনিভার্সিটি দেখলাম বেগম রোকিয়া, তারা, এবং আমাদের ইউনিভার্সিটিতে মেবি দুইজন ছিল, আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ব আমাদের ইউনিভার্সিটিতে। তো মেবি কোন একজন স্যার এটা কাজ করছিল, তো কোন একটা অস্ট্রেলিয়ান কোন প্রফেসরের একটা পেপার হচ্ছে কোন রকম কনসাইজ, মোটামুটি একটা লেভেলে কনসাইজ করে সে ভালো একটা জার্নালে পাবলিশ করে দিছে। এন্ড জার্নাল তো হয়তো তার কোনোভাবে তো মানে জার্নাল তো তাকে সাজেস্ট করে যে সেম টাইমের পেপার হলে আপনার যদি কোনো, আপনার রিসার্চ গেট আইটি অথবা আপনার যদি একটা একাডেমিয়া ডট ইডু, আমি আপনাকে দেখাই, ধরেন এই যে আমার একাডেমিয়ার সাই প্রোফাইল বলি, তো এখানে কিছুদিন পর পর তারা কিন্তু সাজেস্ট করে, হয়তো সাজেস্ট করছে, সাজেস্ট করলে হচ্ছে আপনার ওইটা তার সামনে হয়তো আসছে, আসার পরে সে কিন্তু ক্লেম করেছে, মানে তার চাকরি যায় যায় অবস্থা। চিটাগং ইউনিভার্সিটির যে এটা তো হয়েছিল, তাকে তো আপনার সকলই করছিল, মানে তাকে হয়তো অব্যাহতি দিয়েছিল কিছুদিনের জন্য, বুঝতে পারছেন? তো এই কাজটা কিন্তু কখনোই আপনারা করবেন না। আপনার যেখানে একটা ওয়ার্ড নিলে, কোনো পেপার থেকে নিলে একটা ওয়ার্ডে আপনি কি করবেন, আপনার কৃতজ্ঞতা স্বীকার করবেন, ঠিক আছে? আহ বুঝতে পারছেন? তো এই কাজ কিন্তু করা যাবে না, এটা খুবই আনএথিক্যাল। এই সাইড প্রোফাইলে আপনাকে সাজেস্ট করে এই জায়গাতে আপনার মাঝে মাঝে আপনার সাজেস্ট আপনার যা আসবে ইমেলের মাধ্যমে আপনাকে জানাবে, অথবা যদি আমরা বলি ধরেন রিসার্চ গেট, রিসার্চ গেট তো একটু পর পরই আসে, রিসার্চ গেট আমরা দেখাবো পরবর্তী। তো দেখেন, তো এটা তো ফান্ডিং ইনস্টিটিউট গেল, দেন রেফারেন্স এন্ড প্লাগারিজম। অবশ্যই প্লাগারিজম 20% নিচে থাকতে হবে। প্লাগারিজম মানে চর্যবৃত্তি আমরা বলি, ধরেন কারো কাছে হুবহু লিখলেন, সেই হুবহুটা আপনার কি 20% উপরে হওয়া যাবে না, এটা অবশ্যই 20% নিতে থাকতে হবে। এআইটা 0% এর মধ্যে। অ্যান্ড আচ্ছা, এআই নিয়ে একটু কথা বলি আমরা। এই গত ক্লাসে বলছিলাম যে আপনার পেপারটা অবশ্যই যখন আপনি রেফারেন্সিং, প্যারাফ্রেজিং করবেন, প্যারাফ্রেজিং করার সময় কুইলবোর্ড গ্রামার ইউজ করতে পারেন, হ্যাঁ, ভালো, কিন্তু হুবহু কুইলবোর্ড দিয়ে প্যারাফ্রেজিং করে কখনোই আপনার ম্যানুস্ক্রিপ্টে ইনক্লুড করবেন না। এখন এটা টার্নিটিন আইথেন্টিকেটে দিলেই 100% এআই ধরে নেবে, অথবা 0 জিপিটিতে, 0 জিপিটি দিলেও কিন্তু তারা 100% এআই ডিটেক্ট করবে, বুঝতে পারছেন? তো আমি আপনাকে দেখাই জিনিসটা, একটু আপনার বললে দেখাইলে বুঝতে পারবেন। ধরেন আমি এই পেপার এতটুকু নিলাম, এতটুকু নিয়ে আমি গ্রামার লিখতে দিচ্ছি, গ্রামার লিখতে না দিয়ে আমি এই জায়গায় দিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আমার এখানে ধরেন গ্রামারলি আছে, তো এটাতে আমি প্যারাফ্রেজ করি, প্যারাফ্রেজ করলাম, এটাকে যদি আমি 0 জিবিতে দেই, তাহলে এটা পুরোটা এআই ডিটেক্ট করার সম্ভাবনা বেশি।
টেস্ট অ্যান্ড ডিটেক্ট টেস্ট। এরা কিন্তু জিরো ধরছে আসলে, এটা হয় মানে এটা এখন ধরতে পারতেছে না সে কম লেখার জন্য। মানে বেশি লেখা দিলে এরা ধরে ফেলবে 100% দেখায়, আর একটু বেশি নেই। তো এটা আমাদের একটা রিসেন্টলি একটা পেপারে হয়েছিল এরকম। আচ্ছা, কুইল বুটে তাহলে আহ, আচ্ছা, কুইল বুটের যে বিষয়টা আপনার, এটা একাডেমিক করতে পারলে ভালো, মানে ফ্রিতে আপনার একাডেমিক যদি নিতে চাই স্ট্যান্ডার্ডটা আপনি ইউজ করতে হবে, এটা ফ্রি ইউজ করতেছি তো। কারণ যদি প্রিমিয়াম থাকে তাহলে একাডেমিকে গিয়ে আপনি করবেন। আর এই জিনিসটা আসলে কুইল বোর্ড প্যারাফ্রেজ কি করতে পারে, ওটা যেমন সায়েন্টিফিক নেম, সেগুলো কিন্তু তারা প্যারাফ্রেজ করতে পারে, যেমন 7 ডে একটা নেম, এটা কিন্তু তারা প্যারাফ্রেজ করতে পারবে না। তো বিভিন্ন সায়েন্টিফিক কমিউনিটি যেগুলো ওয়েল অর্গানাইজড, সে নামগুলো কিন্তু সে প্যারাফ্রেজ করতে পারে, সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে বিভিন্ন অল্টারনেটিভ সিনোনিম গুলাকে সে ইউজ করে, ঠিক আছে। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি 0 জিবিতে দিয়ে দেখি যে আপনার এখানে মোটামুটি 15,000-এর বেশি ওয়ার্ড আপনি একসাথে কি করতে পারবেন, এআইটি টেস্ট করতে পারবেন ধীরে ধীরে ফ্রিতে, এবং এটা খুবই ভালো আর ফ্রিতে করতে পারবেন তো। আচ্ছা, এটা তো এআই ধরতে পারবে না, লেখা একটু বেশি হলে তারা খুব ইজিলি ধরতে পারে, ঠিক আছে। তো অনেক অনেক সময় আপনি যখন লিখতে যাবেন দেখবেন যে আপনি যদি কমও লিখেন সেক্ষেত্রে তারা ধরবে। আমি এটা অনেকভাবে ট্রাই করে দেখছি যে এইটা আসলে ও অনেক অনেকভাবে হচ্ছে কি যা লিখবে আপনি নিজেও যদি লেখেন, ধরেন আপনি একটা ইমেল লিখতে গেছেন, সেটা যদি সেখানে এইখানে দেন, ওই আই ডিলিট করে ফেলবে। তো এটা আমি দেখাবো, একটু দেখি যে অন্য কোনো দেখাবো আপনাদের নেক্সট এখানে ক্লাস থাকবে। তো সেকেন্ড হচ্ছে আমরা রেফারেন্স দেখেন, রেফারেন্স বিভিন্ন স্টাইল আমরা ইউজ করি। তো একটা হচ্ছে ভ্যানকোভার স্টাইল, এপি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্টাইল, এএমএ বলি, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন স্টাইল। তো এই স্টাইলগুলো আমরা ইউজ করি। তো সবথেকে বেশি ইউজ হয় ভ্যানকোভার, এপিএ, এমএলএ, এএমএ, এই জিনিসগুলো আমরা বেশি ইউজ করি। রেফারেন্স তো আমরা বুঝছেনই যে রেফারেন্স আমরা দেখালাম, যেটা এটা আমরা ক্লাস হবে। এন্ড ফিগার লিজেন্ড, এই যে লিজেন্ড এটাকে আমরা কি বলি, লিজেন্ড ফিগার লিজেন্ড, যে আমরা ফিগারের যে ডিটেলস এটাকে আমরা নিচে বা উপরে ইউজ করা যায়, যেমন লিজেন্ড। লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন আমরা কথা বলছি, এই যে আপনার একেটি ওয়ান, এটার পুরোপুরি নাম দেওয়া যায় থ্রিওনিন কাইনেজ ওয়ান, এটা হলো একেটি ওয়ান। যেমন ক্যাসপেস থ্রি, এর নাম হচ্ছে সিএসপি থ্রি বা সিএসপি থ্রি লিখলে ক্যাসপেস থ্রি। এটাকে আমরা বলি লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন। অ্যাকনোলেজমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি কন্ডাক্ট করছেন, কোন ল্যাবরেটরি ইউজ করছেন, কোন ইউনিভার্সিটি আপনি কাজটা কন্ডাক্ট করছেন, রিসার্চ কে গ্র্যান্ড কেউ দিচ্ছে কিনা, আপনার কোন কোন ল্যাবমেট আপনাকে সহযোগিতা করছে, সবগুলো যখন থ্যাংক ইউ কৃতজ্ঞতা স্বীকার করার যে প্রক্রিয়া, সেটা কোনো অ্যাকনোলেজমেন্ট আমরা বলি। অ্যান্ড পরবর্তীতে অথর কন্ট্রিবিউশন, কোন কোন অথর কি কি কাজ করছে, এই যে যেগুলো এটা লিখে দেওয়ার যে প্রক্রিয়া, এটা আপনার স্বীকার করা। যেমন কেউ যদি কনসেপ্টুয়াল আপনার কনসেপ্ট দেয় আপনাকে, এটা আপনার যে আপনি রিসার্চ কন্ডাক্ট করছেন সেটা কনসেপ্টটা এই ব্যক্তির, তা আপনার দিতে হবে কনসেপচুয়ালাইজেশন। কেউ যদি আপনার কন্ডাক্টিং এক্সপেরিমেন্ট, কোন জায়গা থেকে আপনার কে এক্সপেরিমেন্টটা কে কন্ডাক্ট করছে, অর্থাৎ ল্যাবে কে আর কাজ করছে, তার নামটা সাথে দিয়ে আপনার লিখে দিতে হবে। এটা এই পুরাই লেখা থাকবে, এবং দিতে হবে কন্ডাক্টিং এক্সপেরিমেন্ট ডট দিয়ে, আপনি এখানে ডট দিলাম কে লিখছে। ধরেন পুরো নাম লেখা না লিখলেও হয়, অথবা আপনি দিলেন যে এম এ, মানে মোহাম্মদ আব্দুল্লাহ হতে পারে, ধরেন আহ আসিফ, তার নাম আসিফ দিয়ে আসিফ দিলেন। যদি আরো কেউ থাকে আরো দিলেন, যে আরো কেউ যদি থাকে ধরেন তাসফিয়া, এরা দুইজন মিলে ল্যাবে কাজ করতো, আর একজন থাকতে পারে ধরেন বকুল। তো এরা হচ্ছে আপনার ল্যাবে কাজ করছে, তাদের নাম আপনি এই পাশে দিবেন। কনসেপ্টুয়ালাইজেশন দিচ্ছে কে,
আর ধরলাম হচ্ছে ফিরোজ, সে কনসেপ্ট দিছিল আমার। এভাবে আপনি লিখে দিতে হবে। ওকে, তার পুরো নামটা আপনার পেপারে অথর লিস্টে যে নামটা অ্যাড করছেন পুরো নামটা এখানে দিতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, দেন ফান্ডিং কারা মানে কোথা থেকে আপনি ফান্ডিং পাইছেন এটা দিতে হবে। যদি না পান সেক্ষেত্রে এই লেখাটা আপনি লিখে দিবেন যেখানে যেটা আছে। The author did not receive any financial support or grant from any funding agency of public, commercial or non non non-profit not for profit funding agency. And conflict interest আমি বলছি যে কনফ্লিক্ট দেওয়া যাবে না। আমাদের কোনো কনফ্লিক্ট ইন্টারেস্ট নাই, এটা আমরা নো দিই, অলওয়েজ নো। এন্ড ডাটা অ্যাভেলেবিলিটি, ডাটা যেটা যেটা অ্যাভেলেবল আছে সেটা আপনাকে দিতে হবে। সকল ডাটা ম্যানস্ক্রিপ্টের মধ্যে অ্যাভেলেবল। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার সাপ্লিমেন্টারি ফাইল আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট, আমরা কোথায় কোথায় রিসার্চ কন্ডাক্ট করছি সেটা অ্যাকনোলেজমেন্টটা যেখানে আমাদের পেপার অ্যাড করেছিলাম। দেন দ্য অথর would like to thank the University of Rajshahi and the Research Gateway of Patna University of Science and Technology for their kind support. And funding আমরা পাইলে নো দিছিলাম। ডাটা অ্যাভেলেবিলিটি এটা কোথায় ম্যানুস্ক্রিপ্টের মধ্যে আছে এবং সাপ্লিমেন্টারি ফাইলের মধ্যে আছে। ক্লিনিক্যাল ট্রায়াল নাম্বার আমাদের কোনো প্রাণ ইউজ করে নাই, এই কারণে আমাদের এটা নাই। এন্ড ইথিক্যাল অ্যাপ্রুভাল দরকার নাই। এবং এখানে একটা ছিল ইথিক্যাল অ্যাপ্রুভাল এন্ড কনসেন্ট টু পার্টিসিপেন্ট, অর্থাৎ এইখানে যে আমাদের যে অথর আছে তাদের কনসেন্ট আছে কিনা, তারা পাবলিকেশন করতে যাচ্ছে কিনা। এখন এটা আসলে প্রশ্নটা করে বোকামি এই কারণে যারা জার্নাল থেকে যে এই সিস্টেমটা রাখছে এই কারণে যে সবাই কনসেন্ট আছে বিদায় হচ্ছে কি করছে, সাবমিশন করছে। আবার এটা একদিক দিয়ে ভালো কি জানেন, ধরেন আপনি কারোর সাথে রিসার্চটা কন্ডাক্ট করছেন বাট এখন তার সাথে রিলেশন ভালো না, আপনি তো হচ্ছে সে তো চাবেন না আপনার সাথে তার পেপারটা পাবলিশড হোক। কারণ কারো যদি রিসার্চ আর্টিকেল খুব বেশি থাকে, বাংলাদেশে যেটা হয় হিংসা বিদ্বেষ অহংকার তো একটু বেশি মানুষের মধ্যে, ঠিক আছে, কে কাকে একটু ধরে নামানো যায় এই কাজই তো বেশি করে, তাই না? মানে আমরা তো আমাদের জাতীয় খেলায় তো কাবাডি, হ্যাঁ, তো বুঝতেই তো পারতেছেন। তো এই জিনিসটা হয় আর কি। আপনার সাথে রিলেশন ভালো না, সে যাচ্ছে আপনার নামটা বাদ দিয়ে দিতে। অথবা আপনি তার নাম দিচ্ছেন, সে বলছে আমার তো সম্মতি ছিল না, তুমি আমার আমার আমাকে না জানাই কেন সাবমিট করছো, তুমি উইথড্র করো। এই উইথড্র করা মানে আপনার মানে পায়ের মধ্যে কুড়াল মারা। উইথড্র ওই জার্নাল থেকে একবার উইথড্র করে নেওয়া হচ্ছে কি রেপুটেশন খারাপ হয়ে যায়, ওই জার্নাল কখনোই আপনার সহজে আপনার পেপারটা অ্যাকসেপ্ট করতে চাবে না, ঠিক আছে, সাবমিট করবে না, আবার রিজেক্ট করে দিবে। এরকম কেসই বেশি হবে। তো এটা কিন্তু একদিকে খুবই খারাপ। তো আপনারা এই জিনিসটা এই কারণে জার্নালটা নিতে চায়। তো কম্পিটিং স্ট্রিম এটা আমাদের নোট থাকে, এগুলো আমরা দেই না। তো আশা করি বুঝতে পারছেন আজকের যে গত ক্লাসের যে বিষয়টা। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, প্রেজেন্ট নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই, আপনারা কেউ যদি স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিয়েন। কয়জন আছে? 104 জন। তো 104 জন কেউ যদি স্ক্রিনশট নিয়ে আপনারা দিয়ে দেন, আমরা প্রেজেন্ট এভাবে নিয়ে নিব। গত ক্লাসে একজন দিছিল, বুদ্ধিমানের কাজ করছে সে। তো কারো কোনো যদি এই বিষয়ে কোশ্চেন থাকে করতে পারেন। নেক্সট আমরা অন্য স্লাইডে যাব। ভাইয়া অ্যাকনলেজমেন্টের ওই অংশটা যদি আরেকবার একটু বুঝাতেন একটু উপকৃত হতাম। অ্যাকনলেজমেন্ট মিন্স হচ্ছে আপনি কোথায় রিসার্চটা কন্ডাক্ট করছেন। ধরেন আপনার ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি কোনটা? ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, ধরেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার কোন একটা ল্যাব, ফার্মাকোলজি ল্যাব থেকে আপনার রিসার্চটা কন্ডাক্ট করছেন। আপনি কি করবেন, বা কোন একটা ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্ট যেটা তো হতে পারে সেটা কেমিস্ট্রি, হতে পারে সেটা ফিজিক্স। আপনি থ্যাঙ্কিং দিবেন কি, উই আর থ্যাঙ্কিং টু ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অথবা আপনার আপনার ডিপার্টমেন্ট অ্যাড করতে পারেন, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এন্ড আপনার সাথে সাথে যদি আরো কয়েকটা কোন কোন ইউনিভার্সিটি ইনভলভ থাকে, যেমন কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি ইনভলভ থাকে না, মেনলি স্টুডেন্ট ইনভলভ থাকে, বুঝতে পারছেন? তো ওই ইউনিভার্সিটিকে আপনি কি ইনক্লুড করে দিলেন অ্যাকনোলেজমেন্টে, এটা দিলে ভালো, কৃতজ্ঞতা স্বীকার। যদি রিসার্চ আপনি করতেছেন, আপনি সব কষ্ট করলেন, বাট এটা জানার ক্রাইটেরিয়া থাকে তো,